প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন করোনাকালীন সময়ের দরুন ক্লাস বন্ধ থাকায় এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী দেশরত্ন ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার উদ্যোগে মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে ডিজিটাল ক্লাস শুরু হয়েছে তারই আলোকে আজকে আমি যে চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কিশোর কুমার বিএসসি বিজ্ঞান নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে একটি পাঠদান প্রদান করব। অধ্যায় হচ্ছে নবম। আজকের পাঠের বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব। বাংলাদেশ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বছরে ৬টি ঋতু পালাক্রমে আবর্তিত হয়। তার স্পষ্ট প্রভাব আমরা একসময় পরিলক্ষিত করতে পারতাম, কিন্তু এখন দিন যাচ্ছে আর ঋতুর পালাক্রম যেন খানিকটা বদলে যাচ্ছে। এই প্রভাবটাই হচ্ছে মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আজকে এই ৬ ঋতুর প্রভাব সেভাবে আর পরিলক্ষিত হচ্ছে না। গ্রীষ্ম, বর্ষা আর শীত মোটামুটি আমরা পৃথক করতে পারি, এই ৩টি ঋতুকে পৃথক করতে পারি। শরৎ, হেমন্ত, বসন্তকে আমরা প্রায় হারিয়ে ফেলতে চলছি। তাই এই জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কেও আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো গাছপালা পরিবেশের প্রাণ। আর গাছপালা যদি পরিবেশের প্রাণ হয়, পরিবেশ হচ্ছে মানুষের প্রাণ, প্রাণীর প্রাণ, উদ্ভিদেরও প্রাণ। এই পরিবেশ থেকে আমরা নির্মল বায়ু গ্রহণ করতে চাই। নির্মল বায়ু যদি গ্রহণ করতে হয় তাহলে আমাদের বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দক্ষিণ এবং উত্তর বাংলাদেশের দুটি প্রান্ত। দক্ষিণে বঙ্গোপসাগর, সাগর, আর উত্তরে হিমালয় পর্বতমালা। দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে হিমালয় পর্বতমালা। তাই গ্রীষ্মকালের স্থায়িত্ব আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গ্রীষ্মকালের স্থায়িত্ব এখন এত বাড়ছে। গরমের প্রাদুর্ভাব বাড়ার কারণে গ্রীষ্মকালের স্থায়িত্ব বাড়লে গরমের প্রাদুর্ভাব বাড়ার কারণে উত্তরে হিমালয় পর্বতমালা থেকে জমে থাকা সঞ্চিত বরফ গলতে শুরু করছে। এই বরফ গলা তরল পদার্থ, শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো বরফ গলা তরল পদার্থ হচ্ছে পানি। পানির ধর্ম যেদিকে নিচু পাবে সেদিকে গড়াতে থাকবে। এই দক্ষিণে উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে, এদিকে নিচু অঞ্চল, দক্ষিণ অঞ্চল নিচু অঞ্চল, এদিকে গড়াতে থাকবে। এদিকে যদি এভাবে গড়াতে থাকে, তাপমাত্রা বাড়তে থাকলে
বঙ্গোপসাগরের পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বেড়ে গেলে দেখা যাবে যে এই লবণাক্ত পানি দক্ষিণ অঞ্চলের উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে কি হবে? এতে হবে দক্ষিণ অঞ্চলের যে নিম্ন অঞ্চল অথবা উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করবে। লবণাক্ত পানি প্রবেশের ফলে কি হবে? লবণাক্ত পানি প্রবেশের ফলে ওই অঞ্চলে শস্য উৎপাদন, ধান উৎপাদন বিশেষভাবে ব্যাহত হবে। এই ব্যাহতর কারণে গবাদি পশু সহ মানুষ খাদ্যাভাব দেখা দেবে। নট অনলি দক্ষিণ অঞ্চলের মানুষ, বরঞ্চ সমগ্র বাংলাদেশের মানুষ একসময় খাদ্যাভাবের কবলে পড়বে। কেননা বাংলাদেশের ধান উৎপাদনের একটা বড় অংশ উৎপাদিত হয় দক্ষিণ অঞ্চলে। সে অঞ্চল যদি লবণাক্ত পানিতে ঘিরে যায়, প্রবেশ করে, তাহলে ধান উৎপাদন বিশেষভাবে ব্যাহত হবে। গবাদি পশুর খাদ্য থাকবে না। গবাদি পশুর অর্থাৎ মাংস উৎপাদন, দুধ উৎপাদন, গবাদি পশুজাত প্রাণী থেকে যে সকল দ্রব্য উৎপাদিত হতো সেগুলো বিশেষভাবে বিঘ্নিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃখের বিষয় বলতে হয় 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, কিন্তু জলবায়ু পরিবর্তনের এ পর্যন্ত দীর্ঘ 40-42 বছর স্বাধীনতার পরও আমরা এই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে তেমনভাবে মুক্ত হওয়ার কোনো পদক্ষেপ পেয়ে থাকি নাই। যদিও কয়েক বছর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেন, তিনি বিশেষ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের সুফলে আমরা জলবায়ু পরিবর্তনের কিছু কিছু প্রভাব থেকে এখনো মুক্ত হতে পারিনি, তবে কিছুটা হলেও নিরাপদে অবস্থান করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যদি দক্ষিণ অঞ্চলের খাদ্যাভাব দেখা দেয়, শুধু দক্ষিণ অঞ্চলে না, পুরো বাংলাদেশেই খাদ্যের অভাব দেখা দেবে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আর মানুষ ঘনবসতির জন্য তোমরা জানো বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ বা জনবহুল একটি দরিদ্র দেশ। এই দেশে অতিরিক্ত খাদ্যের চাহিদার জন্য এবং বসত ভিটা তৈরির জন্য দিন দিন আবাদি জমি এবং বনাঞ্চল ধ্বংস হচ্ছে, যার মহামারী প্রভাব জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব ফেলছে। তাই আমরা যদি নির্বিচারে এই গাছপালা কাটি, তাহলে এক সময় দেখা যাবে যে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীতে উষ্ণতার পরিমাণ, গরমের পরিমাণ আরও দীর্ঘায়িত হবে। তাতে করে দেখা যাবে হিমালয় পর্বতমালা থেকে 12 মাস কাল বরফ গলতে শুরু করবে। আর বরফ গলতে শুরু করলে এই সঞ্চিত বরফ গলা পানি বঙ্গোপসাগরে এসে পড়বে, জলবায়ু পরিবর্তনের উপর বিরূপ প্রভাব ফেলবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছপালা আমরা যারা লেখাপড়ায় বা অধ্যয়নরত আছি, আমরা যারা এই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত আছি, জ্ঞাত আছি, আমরা জনগণকে এ ব্যাপারে সচেতন করে যাতে তারা নির্বিচারে গাছপালা না কাটে এবং যত্রতত্র আবাদি জমি
নষ্ট না করে সে বিষয়ে আমাদের বিশেষ সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সরকারও যদি আমাদের সাথে এগিয়ে আসে, বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রচারণা চালায়, বিভিন্ন জায়গায় লিফলেট দেয়, তাহলে বা বাংলাদেশের বিশেষ করে আপামর জনগণকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করিয়ে আমরা এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বা ক্ষতিকর প্রভাব থেকে আমরা বাংলাদেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছুটা জানতে পারলে, আরও একটা ক্ষতিকর প্রভাব আছে এই নির্বিচারে এই যেখানে সেখানে এই ঘনবসতির জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে, উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ করা, যদিও এটা আমাদের দেশের জন্য কিছুটা উপকারে আসবে, কেননা জলবায়ু পরিবর্তনের কারণে এই উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়, সেখানে বাঁধ নির্মাণ যেমন উপকারী, যত্রতত্র বাঁধ নির্মাণ, নদীতে বাঁধ নির্মাণ আমাদের জন্য অনেক খানিকটা বিরূপ প্রভাব ফেলে, কেননা আবাদি জমিগুলো অনুর্বর হয়ে পড়ছে। বন্যার পানি না পাওয়ার কারণে, না আসার কারণে, বাঁধ নির্মাণের কারণে বন্যার পানি যথাসময়ে বা ঠিক সময়ে আসতে পারছে না আবাদি জমিতে, জমিগুলো অনুর্বর হয়ে পড়ছে, এতে করে খাদ্যশস্য উৎপাদনও বিশেষভাবে ব্যাহত হচ্ছে। আমরা জৈব সারের পরিবর্তে বেশি বেশি করে রাসায়নিক সারের উপর নির্ভর হয়ে পড়ছি, এতে আমাদের জমির উর্বরা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আশা করি তোমরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, এ ব্যাপারে তোমাদের বিশেষ সজাগ দৃষ্টি এবং বিশেষ তৎপরতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি একজন শিক্ষক হিসাবে। আর একটা বিষয় হচ্ছে, বন্যার পানি যে সময়ে আসার কথা সে সময়ে আমরা পাচ্ছি না, আমাদের যে সময়ে পানির দরকার না সে সময়ে আমরা পানি পাচ্ছি, এটাও জলবায়ু পরিবর্তনের একটা বিশেষ ক্ষতিকর প্রভাব। এতে করে উপকূলীয় অঞ্চলের মানুষ, বিশেষ করে যে অঞ্চল নিম্ন অঞ্চল বা যে অঞ্চলের পানি নিষ্কাশনের বা ভালো ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশে নেই, আমি আগেই বলেছি বাংলাদেশ একটি জনবহুল দরিদ্র দেশ, আমাদের ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই, নদী নালাও সেভাবে আমাদের খনন করা নেই যে বন্যার পানি আসলে নদীতে নেমে যাবে, আমরা যেভাবে প্রোটেকশান দেওয়ার দরকার সেভাবে প্রোটেকশান দিতে পারি না। এ কারণেও বন্যার সময় কোনো বছর বন্যার সময় বা অসময়ে বন্যার কারণে অনেক জেলা পানিতে দীর্ঘদিন 3 মাস 4 মাস 5 মাস, এমন নজিরবিহীন ঘটনাও আছে যে 6 মাস কোনো জেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে। এতে আমাদের বাংলাদেশের জাতীয় আয়, জাতীয় উৎপাদন বিশেষভাবে ব্যাহত হয়, এদিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে তোমরা শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের এই সকল সজাগ দৃষ্টি এবং এই সকল দিক নির্দেশনা একসময় তোমাদের পথের পাথর হিসেবে বিবেচিত হবে বলে আমি আজকের এই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত যে পাঠদানটি ছিল এটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবাই মাস্ক ব্যবহার করে ঘরের বাইরে যাবে, এই উপদেশ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সব দিন দেওয়া যায় নাকি বাড়ির কাজ?